ভারতীয় ফুটবলের একটা সময় ছিল যখন এশিয়াতে আমাদের দলটা বেশ সমীহ আদায় করত। অলিম্পিক সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। একদম সেই স্বর্ণযুগ ৫০-৬০-এর দশক। আর সেই যুগেরই একজন মুখ্য তারা ছিলেন নেভিল ডিসুজা। আজ আমরা তার কথা বলবো, বিশেষ করে ওই ১৯৫৬ অলিম্পিকের অবিশ্বাস্য হ্যাট্রিক। হ্যাঁ, আর শুধু তার কথা নয়, সেই সময়ের পুরো ভারতীয় ফুটবলের উত্থান এবং তারপর পতনের দিকটাও দেখব। আমাদের কাছে কিছু পুরনো লেখা জীবনী, ম্যাচের রিপোর্ট, পরিসংখ্যান এইসব আছে। কিছু অনলাইন আলোচনাও দেখেছি আমরা। মূল লক্ষ্যটা হলো ডিসুজার গুরুত্বটা ঠিক কোথায় সেটা বোঝা। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ওই যুগটার প্রতীক হিসেবেও। আর কেন সেই সাফল্যটা ধরে রাখা গেল না, সূত্রগুলো কিন্তু বেশ কিছু কারণ দেখাচ্ছে। চলুন ডিসুজার নিজের গল্প দিয়েই শুরু করা যাক। জন্ম তো গোয়াতে ১৯৩২ সালে, কিন্তু পরে তিনি বোম্বেতে এখনকার মুম্বাইতে চলে আসেন। আর মজার ব্যাপার হলো, ফুটবলার হওয়ার আগে তিনি কিন্তু দারুণ হকি খেলতেন। তাই নাকি? আমি তো জানতাম ফুটবলার হিসেবেই বেশি পরিচিত। হ্যাঁ, কিন্তু টাটা স্পোর্টস ক্লাবের হয়ে তিনি হকি খেলেছেন, বেইটন কাপ জিতেছেন পরপর দুবার, ১৯৫৩-৫৪ সালে। বলেন কি? শুধু তাই নয়, ১৯৫২ সালে পূর্ব আফ্রিকা সফরে গেছিল টাটার হকি টিম। সেখানে ১৭টা ম্যাচে ৩৪টা গোল করেছিলেন ডিসুজা। অবিশ্বাস্য! ১৭ ম্যাচে ৩৪ গোল! হ্যাঁ, আর বম্বে রাজ্য হকি দলেরও নিয়মিত সদস্য ছিলেন ১৯৫৩ থেকে ৫৫ পর্যন্ত। এরপর ফুটবলে এলেন। ফুটবলে এসেও তো সফল। গোয়ান্স এসসি, টাটা এসসি, ক্যালটেক্স, বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন, কাপও জিতেছেন। ঠিক, নাদিয়ার কারেনি কাপ, রোভার্স কাপ। খেলতেন স্ট্রাইকার পজিশনে। তার খেলার ধরনটা ছিল খুব বুদ্ধিদীপ্ত, শুধু গতি বা গায়ের জোর নয়, মাথাটা খুব ভালো কাজ করত। একটা কথা খুব প্রচলিত ছিল না তার সম্পর্কে, যে মাথার ভেতরের অংশ বাইরের চেয়ে বেশি ব্যবহার করতেন। একদম, শক্তি দিয়ে নয়, টেকনিক আর ইন্টেলিজেন্স দিয়ে গোল করতেন। কিন্তু মানুষটা নাকি খুব বিনয়ী ছিলেন, নিজের কৃতিত্ব নিয়ে বেশি কথা বলতে চাইতেন না। খুবই বিনয়ী, এই জন্য হয়তো তার অনেক কীর্তি শুরুতে অতটা প্রচার পায়নি। কিন্তু দুঃখের বিষয়, মাত্র ৪৭ বছর বয়সে ১৯৮০ সালে ব্রেইন হ্যামারেজে মারা যান তিনি। উফ, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। আচ্ছা, তার সময়ের ভারতীয় ফুটবলের কথায় আসি। ওই যে স্বর্ণযুগ বললেন, ১৯৫১ থেকে ধরুন ৬২ বা ৬৪ পর্যন্ত। হ্যাঁ, ওই সময়টা। আর এর পেছনের মূল কারিগর ছিলেন কোচ সৈয়দ আব্দুল রহিম। রহিম সাহেব, আধুনিক ভারতীয় ফুটবলের স্থপতি বলা হয় যাকে। ঠিক তাই। আর তার হাতে ছিল একটা দুর্দান্ত দল: পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, তুলসীদাস বলরাম, আর অবশ্যই নেভিল ডিসুজা। সাফল্যগুলো তো বিরাট। ১৯৫১ এশিয়ান গেমসে সোনা, দিল্লিতে ইরানকে হারিয়ে। তারপর ১৯৬২ জাকার্তা এশিয়ান গেমসে আবার সোনা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। আর এর মাঝেই তো সেই মাইলস্টোন ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক, সেমিফাইনাল, চতুর্থ স্থান। আর এই অলিম্পিকটাই তো নেভিল ডিসুজার ক্যারিয়ারের শিখর। কোয়ার্টার ফাইনালে আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাট্রিক। ভাবুন একবার, অলিম্পিকের মঞ্চে কোনো এশিয়ানের প্রথম হ্যাট্রিক। ভারত জিতেছিল ৪-২ গোলে। তিনি তো যুগ্ম সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন টুর্নামেন্টে, ৩ ম্যাচে ৪ গোল। হ্যাঁ, আর একটা মজার ঘটনা আছে এর সাথে। বলুন তো। তার সতীর্থ গোলকিপার এস নারায়ণ পরে বলেছিলেন, অস্ট্রেলিয়ানরা নাকি ওই হারটাকে ফ্লুক বলেছিল, ভাগ্যের জোরে জিতেছে ভারত। ও। তারা সিডনিতে একটা আনঅফিশিয়াল রি-ম্যাচের আয়োজন করে ভারতকে হারানোর জন্য। জানেন সেই ম্যাচে কি হয়েছিল? কি? ভারত জিতেছিল ৭-১ গোলে। ডিসুজা সেখানেও ২টো গোল করেছিলেন। ফ্লুক নয়, যোগ্যতাই ছিল। দারুণ জবাব। সেমিফাইনালে যুগোস্লাভিয়ার কাছে যে হারলাম ১-৪ গোলে, সেখানেও তো ভারতের একমাত্র গোলটা ডিসুজারই করা। হ্যাঁ, আর আরেকটা প্রায় অবিশ্বাস্য গোল করে ফেলেছিলেন। শোনা যায় কোচ রহিম নাকি আঞ্চলিক লবির চাপ অগ্রাহ্য করে জোর করে তাকে দলে নিয়েছিলেন। কি অসাধারণ প্রতিদান! সত্যি, আন্তর্জাতিক স্তরেও তখন দারুণ নামডাক হয়েছিল তার। ফিফা প্রেসিডেন্ট, আইওসি প্রেসিডেন্ট সবাই প্রশংসা করেছিলেন। কিন্তু এই সাফল্যের চূড়া থেকে নামাটা শুরু হলো কিভাবে? সূত্রগুলো কি কারণ দেখায়? কারণ একটা নয়, বেশ কয়েকটা, আর সেগুলো বেশ জটিল, একে অপরের সাথে যুক্ত।
প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কা সম্ভবত ১৯৬৩ সালে কোচ রহিমের মৃত্যু। হ্যাঁ, তার অনুপস্থিতিটা নিশ্চয়ই বড় প্রভাব ফেলেছিল। অবশ্যই। একই সময়ে পিকে, চুনি, বলরামের মতো কিংবদন্তিরাও আস্তে আস্তে অবসরের দিকে এগোচ্ছেন। মানে মাঠ এবং মাঠের বাইরে দুটো জায়গাতেই একটা নেতৃত্বের অভাব তৈরি হলো। আর প্রশাসনিক দিক থেকে ফেডারেশনের মানে এআইএফ এর কিছু সিদ্ধান্ত নিয়েও তো কথা হয়। হ্যাঁ, এবং সেগুলো বেশ বিতর্কিত। যেমন ধরুন ১৯৫০ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েও নাম তুলে নেওয়া। ওটা তো প্রায় কিংবদন্তি হয়ে গেছে। কারণ হিসাবে অর্থাভাব বা অলিম্পিকের প্রস্তুতির কথা বলা হয়। হ্যাঁ, কারণ চাই দেখানো হোক, একটা সদিচ্ছার অভাব বা দূরদর্শিতার অভাব তো ছিলই। এরপর দেখুন ১৯৫৮ থেকে ১৯৮২ পর্যন্ত আমরা বিশ্বকাপের বাছাই পর্বেই খেলিনি। বলেন কি, এতগুলো বছর? হ্যাঁ, আবার ১৯৭২ থেকে ১৯৮০ পর্যন্ত এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিইনি। মানে ভালো দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগটাই আমরা হারিয়ে ফেললাম। এই যে নিজেদের গুটিয়ে রাখা, এটা কি ওই স্প্লেন্ডেড আইসোলেশন বা গৌরবময় বিচ্ছিন্নতা বলা হচ্ছে? ঠিক তাই। আমরা যেন আন্তর্জাতিক ফুটবলের মূল স্রোত থেকে ইচ্ছে করেই দূরে সরে গেলাম। খেললাম মূলত দক্ষিণ এশিয়া বা আসিয়ানের কিছু দলের সাথে। তাতে মানের উন্নতি তো হলোই না, বরং পিছিয়ে পড়লাম। একদম। এর সাথে যোগ করুন ঘরোয়া ফুটবলের দুর্বল পরিকাঠামো। ভাবুন, প্রথম সর্বভারতীয় ন্যাশনাল লিগ শুরু হলো কবে? ১৯৯৭ সালে। এত পরে? তার আগে ভরসা ছিল শুধু কলকাতা, গোয়া, বম্বে বা ব্যাঙ্গালোরের মতো কয়েকটা শহরের লিগ। এতে প্রতিভা খোঁজার পরিধিটাও খুব সীমিত হয়ে যায়। যুব ফুটবলের উন্নয়ন নিয়েও তেমন কোনো পরিকল্পনা ছিল না। আর খেলার ধরনেও তো বদল আসছিল বিশ্ব ফুটবলে। হ্যাঁ, সেটাও একটা বড় কারণ। ৭০-৮০ দশকে খেলাটা অনেক বেশি গতি আর শারীরিক শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছিল। পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়ার দেশগুলো সেই বদলের সাথে মানিয়ে নিচ্ছিল, আধুনিক ট্রেনিং পদ্ধতি আনছিল। আর আমরা সেই তুলনায় পিছিয়ে পড়লাম। আমাদের খেলোয়াড়দের মূল শক্তি ছিল স্কিল, টেকনিক, কিন্তু গতি আর পাওয়ারের যুগে সেটা যথেষ্ট ছিল না। অনেকে আবার ক্রিকেটের বারবারন্তকেও দায়ী করেন। হ্যাঁ, কেউ করেন, কিন্তু চুনি গোস্বামীর মতো কিংবদন্তিরা এটাকে মূল কারণ হিসাবে মানতে চাননি। তাদের মতে সমস্যাটা ফুটবলের ভেতরেই ছিল, আত্মতুষ্টি, পরিকল্পনার অভাব, বদলের সাথে মানিয়ে নিতে না পারা। সব মিলিয়ে একটা সামগ্রিক ব্যর্থতা। ঠিক। পরিকাঠামো তৈরির খরচও একটা ব্যাপার ছিল, কিন্তু মূল সমস্যা ছিল মানসিকতা আর দূরদর্শিতার অভাব। এত কিছুর পরেও নেভিল ডিসুজার নামটা কিন্তু মানুষ ভোলেনি। বিশেষ করে কৌন বানেগা করোড়পতিতে একবার প্রশ্ন এসেছিল তাকে নিয়ে, তখন আবার নতুন করে আলোচনা শুরু হয়। হ্যাঁ, সেটা ঠিক। মুম্বাইয়ের বান্দ্রায় তার নামে একটা ফুটবল মাঠও আছে, নেভিল ডিসুজা ফুটবল টাফ। অনূর্ধ্ব-17 টুর্নামেন্টও হয় তার নামে। এটা ভালো লাগে শুনতে, কিন্তু একটা আক্ষেপের বিষয়ও তো আছে। হ্যাঁ, এত বড় মাপের একজন খেলোয়াড়, অলিম্পিকে অমন ঐতিহাসিক পারফরম্যান্স, কিন্তু তিনি খেলোয়াড় জীবনে অর্জুন পুরস্কার পাননি। এটা সত্যি দুঃখজনক। তাহলে যদি গোটা বিষয়টা সংক্ষেপে দেখি, নেভিল ডিসুজা ছিলেন সেই সময়ের ভারতীয় ফুটবলের এক অন্যতম সেরা তারকা, যার পারফরম্যান্স দেশের ফুটবলকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। কিন্তু সেই সাফল্যটা ধরে রাখার মতো প্রশাসনিক বা কাঠামোগত সমর্থন বা পরিকল্পনা কোনোটাই পরে আর ছিল না। ঠিক। আর এখানে একটা প্রশ্ন মনে আসে, যদি ৬০-এর দশকের পর ভারতীয় ফুটবলকে তার পতনের হাত থেকে বাঁচাতে হতো, তাহলে কোন একটা পরিবর্তন সবচেয়ে জরুরি ছিল? ভালো কোচ আনা, ফেডারেশনের সিদ্ধান্ত বদলানো, নাকি খেলার ধরনটাই আমূল পাল্টে ফেলা? এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। সেই সময় সাফল্য আর পতনের কারণগুলো জানলে হয়তো আজকের ফুটবলের জন্য কিছু শিক্ষা নেওয়া যেতে পারে। হয়তোবা। ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই তো উচিত।